আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদুল ইসলাম আবার চলে আসলাম 300 ফিট থেকে। শুক্রবারের দিন কাজ করে যাওয়ার পথে একটা ছোট ভিডিও করতেছি বন্ধুরা। 300 ফিট এটাই হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম হবে। প্রচুর বাতাস, ওই জন্য প্রচুর ধুলা বাতাস। অনেক সময় নাম দিছিল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, কিন্তু আপাতত নাম নাই। যদিও আপনারা সবাই জানেন সরকার চেঞ্জ হয়ে গেছে, তো এখন পর্যন্ত কোনো নাম বসায় নাই। হয়তো নতুন করে নাম বসানো হবে। 300 ফিটেরও যেরকম নতুন নাম বসানো হয়েছে, ঠিক এরকমই চেঞ্জ করা হবে। চলো বন্ধুরা, সামনের দিকে আগাইতে তোমাদেরকে এই দিনের 300 ফিটের দৃশ্যটা দেখাই। আসলে খুব মনোরম পরিবেশ, খুবই সুন্দর। 300 ফিট না আসলে বুঝবেন না যে এত সুন্দর। তবে দিনের দৃশ্যটা একরকম, আর রাতের দৃশ্যটা কিন্তু আরেক রকম। রাতে আরও সুন্দর, লাইটগুলো জল করে থাকে। খুবই সুন্দর বন্ধুরা। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। খুবই সুন্দর বন্ধুরা 300 ফিটের রাস্তাগুলো। আমরা যদিও বামের লেনে আছি, ডানের হাইওয়ে লেনে এখনও উঠিনি। সামনেই গ্যাপ আছে, গ্যাপ দিয়ে ডানে হাইওয়ে লেনে ঢুকে যাব, আন্ডারপাস দিয়ে ঢুকে যাব। আমরা ডানের লেন দিয়ে সরাসরি লাইন দিয়ে চলে যাব একদম। এরপরে 11 কালশিতে চলে যাবো বন্ধুরা। দেখতে থাকো বন্ধুরা। আমরা সরাসরি লেনে উঠে গেলাম। কোন গাড়ি কত কি গতি রাখতে বলছে, এখানে একটা ইয়ে দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে। মোটরসাইকেল কততে রাখবে, প্রাইভেট কততে রাখবে, বড় গাড়ি কততে রাখবে, লোডিং গাড়ি কততে রাখবে, মানে টান আর রানিং স্পিড। হচ্ছে মাস্তুল বাস স্ট্যান্ড। এই ফ্লাইওভারটা, এই জায়গাটার নাম মাস্তুল বাস স্ট্যান্ড। বসুন্ধরা আবাসিক এলাকা বামে যদি গাড়ি ঢোকে, আমি ডানে থাকি। আমি যদি সরাসরি চলে যাব পিঙ্ক সিটি, বসুন্ধরা আবাসিক এলাকা পিঙ্ক সিটি। খুবই সুন্দর, মানে চতুর সাইডে যে লেকের উপরে দিয়ে এত সুন্দর করে ব্রিজ দেওয়া হয়েছে। যে দেখো, এটা কিন্তু একটা ছোট্ট নিচে একটা লেক আছে, লেকের এখানে একটা ব্রিজ সুন্দর করে দিয়েছে। সাইডে আছে যমুনা গ্রুপ। আবার ওই পাশে ডালার কাজ চলছে, মানে ওই পাশে বামের লেনটা একটু ছোট হয়েছিল, ওইটার আবার ভেঙে আবার বড় করছে। মানে কতলারে একটু ছোটো করে দিছে, রাস্তাটা একটু বড় করে দিচ্ছে। এটা ভালো হয়েছে, কারণ রাস্তাটা বড় করার কারণ আছে। কারণ হয়ে গেছে গাড়ি দিনাদিন বাড়বে, জনবল দিনাদিন বাড়বে, কমবে না। লোক সংখ্যা বাড়লে কিন্তু গাড়ির সংখ্যা বাড়বে, আর সেই সাথে কিন্তু রাস্তাঘাটও বড় দরকার আছে। তো আমরা কথা বলতে আন্ডারপাস চলে আসলাম। যদি একটা রিং আসছিল, তো মোবাইলে ভিডিও করি বলবো। বিভিন্ন জায়গায় কাজে যাই। কাজে যাওয়ার দৃশ্যগুলো আমি আমার এই মোবাইলের মাধ্যমেই ছোট ভিডিও করে তোমাদেরকে দেখাই। আসলে আমি কোন দিন কোথায় কাজে যাচ্ছি। আমার মোবাইলে আরও 3-4টা ভিডিও আছে,
আমি এই মাসটাতে এত পরিমাণ বিজি হয়ে গেছি যা বলার বাহিরে। দোকানে লোক সংখ্যা একটু কমাই দিছি, কারণ অনেকেই মনে করে যে নুর ইসলাম মনে হয় মাস শেষে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, কিন্তু আসলেই কামাই, হ্যাঁ ঠিক আছে, লাখ লাখ টাকা কামাইলেও কিন্তু মাস শেষে এত লোকজনের বেতন টেতন দিয়া আমি যে খাটি, আমি যে একটা মহাজন, আমি আমার যে 2-3টা দোকান ভাড়া, আমার বাসা ভাড়া, আমার বাচ্চাদের পড়ালেখা খরচ, বাবা মার খরচ, দেখা গেছে যে এই এত কিছু করার পরে আমি মাস শেষে হিমশিম হয়ে যাই আমার চলার জন্য। তো সিদ্ধান্ত নেই যে এখন দোকান আমি কোনো কর্মচারী রাখবো, কারণ এখন কর্মচারী যারা আছে তারা আমার দোকানে আসছে একেবারেই নাবালক হিসাবেই, ছোট ছোট থাকতে আসছে। এখন তারা কাজ শিখে গেছে, এখন তাদের কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহারই অন্যরকম। যখন কাজ শিখবে একটা লোক নতুন আসবে ভাই দেখে, তখন তার বিহেভটা একরকম থাকে, আর যখন যে কাজ শিখা যায় তখন কিন্তু তার বিহেভটা আরেক রকম থাকে। এটা বাস্তব প্রমাণ হচ্ছে। আমার দোকান সকাল 9টা বাজে খোলার কথা, আমি দেখি 11টা, সাড়ে 11টা বাজে আমার দোকান খোলে না। তাহলে বোঝেন যে কাজ শিখে আমি ওদেরকে কী পরিমাণ অন্যায় করছি, যে ওরা আমার সাথে টর্চারিং শুরু করে দিচ্ছে। প্রতিদিন সকালে 11টার জায়গায় যদি দোকানটা 9টার জায়গায় যদি দোকানটা 11টার দিকে খোলে, সকালে কিন্তু এখানে আমার 2 ঘন্টা সময় খায় ফেলাইতেছে। আমার কাজ কিন্তু খাইতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টার ছাড়া আসে না, অথচ 1 ঘন্টা ভিতরে আসার কথা, 1-1.5 ঘন্টা হইলে মানানো যায়। এইখানে আমার সময় লস করতেছে। তারপরে দেখা গেছে এই কোন এক জায়গায় কাজে গেলে তারা এক্সট্রা টাইম আবার করে সময়টা লস করে ফেলায়। তো বিভিন্ন দিকে হিসাব করে দেখলাম যে তারা এখন আমার সাথে যেই সব ধরনের কার্যক্রমগুলো করতেছে তাদেরকে নিয়ে কাজ করার মতো না, কারণ তারা আগের মন মানসিকতা নিয়ে এখন আর কাজ করতেছে না, তারা এখন চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এইসব করে দেখলাম যে আমি যদি কাজ করি, এই দেখুন কত সুন্দর বসুন্ধরা গ্রুপ, এখানে বসুন্ধরা গ্রুপের মালিকের বাড়ি নাকি বুঝেন, অনেক বড় একটা বাড়ি, সুন্দর করে করা, সুন্দর ডিজাইনের, বিদেশি সিস্টেমে করা। যাই হোক, আমি সঠিক জানি না, ছবিতে ঢাকার দিকে ঢুকতেই হাতের বামে যে বিল্ডিং, আবার অনেকগুলো চিলার সিস্টেম লাগা, হয়তো ভিআইপি পার্সেন্ট কেউ হবে, এইটাই আর কি। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না, এভাবে আমার দোকান পরিচালনা করা কষ্ট, আমি এভাবে পারতেছি না। আমি একটা নিজে মাহাজন ভাইয়া, এই সকালে 9টা বাজে, 9:30 বাজে, 10টা বাজে দোকান খুলি, রাত্রে 11টায়, সাড়ে 11টায়, 12টায় যাই। তো আমার একটা জীবন আছে, আমার কিন্তু প্রতি সপ্তাহে একদিন ছুটি কাটাতে মন চায়, কারণ তাদের সময়ে গাফিলতির কারণে তাদের মাঝে মাঝে শুক্রবারে কাজ করতে হয়, কিছু করার নাই। তারা যদি টাইম টু টাইম আসে আর টাইম টু টাইম দোকান খোলে, তাহলে কিন্তু শুক্রবার দিন কাজ করা লাগে না। কারণ এই যে এখন নতুন ছেলে, আমি এখন দোকানে লোক নাই, একটা নতুন ছেলে আছে, আরেকটা ছেলে কাজ করে, আর আমি এখন দোকানে ফুল টাইম আমি সময় দিই, ফুল টাইম। ওই এখন আমার কাজ তো 8টা-9টার পরে আর কাজ থাকে না, আমি দোকান বন্ধ করে দিই। এই যে আজকে শুক্রবার, কোনো কাজ নেই, দোকান বন্ধ, আমি আগে থেকে গুছায় ফেলাইছি। আর যে আমার কাজ আমি ডিউ রাখবো না, কাজ পেন্ডিং রাখবো না, তাহলে যত জর্তফানি হোক, আমার কাস্টমার ফোন আসছে, আমি সাথে সাথে কমপ্লেন চলে গেছি। এখন আমি নিজে যাই, অনেক মজা পাই, অনেক আনন্দ পাই, আর কাজটাও অনেক সুন্দর হয়, কারণ আমার নিজের হাতের কাজটা একরকম হয়, আর স্টাফদের কাজটা আরেক রকম। যেরকম গত পরশু দিন একটা কাজে গেছি, একটা ফ্রিজ কাজ করে ডেলিভারি দিছে, ওই ফ্রিজটা 4 দিনের মাথায় কমপ্লিট করছে, ফ্রিজ ঠান্ডা হয় না। যাই দেখি ফ্রিজে আজ্জিম আছে, যাই দেখেছি ফ্রিজের কুলিং আমলার সিস্টেমের যে একটা জ্যাক থাকে, সেই জ্যাকই খোলা। তো এখন এই কাজটা যদি আমি করতাম, এইভাবে তো করতাম না, কারণ একটা কাজ করে দেওয়ার পরে যদি ওই কাজের কমপ্লেন আসে, ওই দোকানের সে দুর্নাম আর কোনো কিছু নাই। তো আমি জীবনে অনেক ভুল করছি, যে একেবারে সব কিছু দোকানের কর্মচারীদের উপর ছেড়ে দিয়া আমি নিজে কোম্পানির কাজে সারা বাংলাদেশ দৌড়াইছি, আর এদিকে দেখা গেছে দোকানটা ওদের হাতে ছেড়ে দিচ্ছে। ওরা যেমনি পরিচালনা করছে, যেমনি বুঝ দিছে, আমি অমনি মাইতে দিচ্ছি। তো আসলে এই বোকামি আর করতে চাই না। এখন আমি কোম্পানির কাজ করবো 100 বার, কোম্পানির কাজটা হলো আমার আগে। আলহামদুলিল্লাহ এই মাসে আমি ভালো টাকার কাজ করছি, এই মাসে মোটামুটি কোম্পানি ভালো আমার কাজ দিচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ।
যদি এখনও বিল বাটা পাই নাই, বিল জমা দিচ্ছি, আগামীতে পাবো। তো কোম্পানির কাজ করে আমি যতটুকু বাইরে কাজ করছি আলহামদুলিল্লাহ। আমি পারিনি না করে দিচ্ছি, ভাই আমি আজকে পারবো না, কালকে পারবো, কালকে ওই সময় পারবো, আমার ফোন দিবেন। যদি বলেন আমি কালকে ওই সময় আপনার ফোন দিয়ে চলে আসবো। কারণ এই ফোন দিবেন, ভাই আসতেছেন, ভাই আসতেছেন, ভাই আসতেছেন, একটা কাজে যদি এতবার ফোন আসে, কারণ আমিও মানুষ, আমিও পেরেশান হয়ে যাই, আমিও পাগল হয়ে যাই। তো বন্ধুরা, মানে ভিডিওর থাকে নিজের কিছু পার্সোনাল কথা বইলা পারাইলাম, কারণ না বইলা আসলে মনকে মানাইতে পারি না যে ব্যবসা এত কঠিন, এত মানে ব্যবসা এত সহজ না। চাইলেই যে এতে ব্যবসা শুরু করে দিব, ব্যবসা করেন তাহলে বুঝবেন। ব্যবসা ওইটাই করবেন যে ব্যবসা আপনি একা পারবেন। ব্যবসা ওইটা করবেন না যে ব্যবসা লোক হারায় কাজ করতে হবে, তাহলে আমার মতো এরকমই হবে। হ্যাঁ, বড় বড় প্রতিষ্ঠান লোকজন দিয়ে কাজ করায়, তাদের হিসাবটাই অন্য, তাদের একটা রুলস থাকে। 8টা বাজে ডিউটি, 5টা পর্যন্ত, 5টার পরে ওভারটাইম, হ্যাঁ, এরকম একটা রুলস থাকে। কিন্তু আমরা ওয়ার্কশপ লাইন এটা করতে পারি না, কারণ সারাদিন কাজকাম করার পরে সকালে দেখা গেছে 9টা বাজে আসতে পারে না, 9:30 বাজে, 10টা বাজে, 9:30 10টা আসলেও মনের বুঝ দেওয়া যায়। কিন্তু যদি 9:30 10টা না এসে যদি 11টা 10:30 11টায় ফোন দিই, কী আবার এখন দোকান খোলো নাই, এটা কিন্তু খুব কষ্ট লাগে। তাই বন্ধু, 200 মিনিট পার হয়ে আমরা অলরেডি বনানী মহাখালীর ফ্লাইওভারে ঢুকে গেলাম। আমরা যদিও মিরপুর যাবো, কর্মীটোলা দিয়ে আমরা আবার বামের লেনে চলে যাবো বন্ধুরা। যদি আজকে শুক্রবারের দিন সকালে বের হয়েছি, এই কাজটা আমার বৃহস্পতিবারে করার কথা ছিল, কিন্তু বৃহস্পতিবারে আমার বুধবার দিন আমার ছেলে পরীক্ষা দিতে যায়, হঠাৎ করে জ্বর চলে আসে, শরীরে জ্বর হয়। তো পরীক্ষা শেষ করে আসে, কষ্ট করে হলেও পরীক্ষা শেষ করে আসে। তারপরে ডাক্তারের কাছে নিলাম, আপাতত ওষুধ দিল, ওরকম হেভিগুলো ওষুধ, কিন্তু কালকে দেখতেছি জ্বর কমে না। তারপরে শিশুর সদর ডাক্তারের কাছে নিয়ে গেলাম, উনিও বললো যে 2 দিন হয়েছে, তাহলে আরেকদিন খাওয়া, 3 দিন। তো আজকে চলছে, আজকে ওষুধ চলছে। আজকে দেখলাম যে দ্বিতীয়বার ওষুধগুলো খাওয়ার পরে মোটামুটি একটু জ্বরটা একটু নিয়ন্ত্রণে আছে সকালবেলা। তারপরে আমি ওষুধ খাওয়াই আমি আসলাম, একসাথে ভাত খাইলাম, খাবার দাবার খেয়ে ওকে ওষুধ খাওয়াই দিয়ে আসলাম। এখন আজকে আবার 3 দিন জ্বরের। তো আজকে বলছে শিশু হাসপাতালে ডাক্তার নিয়ে যেতে। তো ইনশাল্লাহ দেখি, দোয়া করেন আপনারা, যাতে আমার ছেলেটা অবশ্যই অতি দ্রুতই সুস্থ হয়ে যায়, কারণ ওর পড়ালেখা খুব সমস্যা হইতেছে এখন বর্তমানে। একদিন পড়ালেখা গ্যাপ যাওয়া মানে ওর জন্য অনেক সমস্যা, কারণ এখন পড়ালেখাটাই হাঁটাহাঁটি। একদিন বন্ধ থাকাই মানে দেখা গেছে ওর পড়ালেখাটা মিস চলে যাওয়া। তো এরকম একটা অবস্থা। ওইখানে মানে একটা বিয়ে হইতে, বিয়ে হয়েছে, গেট করছে, ওই যে এই রেল রাস্তা যে থাকে না, তারা যে বিয়ে শাদী রেল রাস্তা থাকতে থাকতে তারাও তো একটা এখানে একটা বস্তির মতো একটা ফ্যামিলি হয়ে যায়। ওই তাদের ভিতরে আর কি বিয়ে হচ্ছে, 6 ছোট্ট করে একটা গেটও হয়েছে, 6 ছোট্ট করে আবার একটা স্টেজও করছে, মানে খাওয়া খাওয়াই চলতেছে। এই যে রেল যাচ্ছে, রেল, আমি আইসা করছি কর্মীটোলার সামনে। এই যে ট্রেন যাচ্ছে, ট্রেন সব মালবাহী, এগুলো সব চট্টগ্রাম চলে যাবে, চট্টগ্রাম চলে যাবে, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে। মালবাহী আমরা এসে পড়ছি। এটা হচ্ছে রাওয়ার ক্লাব, ওই যে ব্যাডমিন্টন যে খেলে। তারপর এটা হচ্ছে কর্মীটোলা হসপিটাল, কর্মীটোলা হসপিটালের পরেই কর্মীটোলা হসপিটাল পাশে হোটেল রেডিসন, হাতের বামে রেডিসনের পাশ দিয়ে আমি ঢুকে যাব মিরপুর ফ্লাইওভার। এটা হচ্ছে কর্মীটোলা রেল স্টেশন, মানে সেই রেল স্টেশন, সামরিক রেল স্টেশন। ওই যে মালবাহী বগি দাঁড়িয়ে আছে জাতীয় সংসদ ভবন এই রোডে, জাতীয় প্রেস ক্লাব, গুলিস্তান মতিঝিল এই বরাবর এই রোডেই। এই যে কর্মীটোলা হসপিটাল, এটা হচ্ছে কর্মীটোলা হসপিটাল, আর হাতের বামে হচ্ছে হোটেল রেডিসন। এই যে রেডিসন, এই রেডিসনে ইয়া শুরু, এই যে রেডিসন, এটা হচ্ছে রেডিসন। যদিও মোটরসাইকেল আস্তে আস্তে চালাচ্ছে একেবারে ডান পাও। এই রেডিসনের গেট ওপেন।
আমরা মিরপুর উঠে যাবো, মিরপুর কালশি, ওই যে দেখো মানচিত্রে দেওয়া আছে, মিরপুর কালশি ঢুকে যাবো। এই হলো কালশির ফ্লাইওভার, আমরা এটা দিয়ে চলে যাবো ইসিবি চক্কর। বন্ধুরা, যদিও দোকানে আজকে কাজ নাই, দোকান বন্ধ, তারপর আমার একটা পার্সের দোকান আছে, ফ্রিজের স্পেয়ার পার্সের দোকান। ওই দোকানের ছেলেটা কন্টিনিউ থাকে, ওই সপ্তাহে ডিউটি করছে, ওই সপ্তাহে আমি ঢাকার বাইরে ছিলাম কাজে, ওই সপ্তাহে সম্ভবত আমি ব্রাউনবাড়িয়াতে ছিলাম কাজে। তো বৃহস্পতিবারে ওরে রুটিন বুঝাই দিলাম, আমি কিন্তু এদিক চলে যাবো, তোমার কিন্তু দোকানে থাকতে হবে। ও বললো যে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনি যান। ছেলেটা ভালো, খুবই ভালো। তো যাই হোক, তো আজকে 2 দিন ধরে দেখতেছি ওর শরীরে জ্বর। তো আমার বলেও না, আমি কিন্তু একটা অনুভব করতে পারতেছি ওর মনে হয় শরীর অসুস্থ বোধ করতেছি। তো কালকে ওর আম্মা বলতেছে যে ছেলের তো জ্বর, ছুটি লাগে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে কালকে আমার কাজ নাই, কিন্তু এই এই আমার এই কোম্পানির কাজটা এটা হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়ে যায়। প্রোগ্রাম হয়ে গেলে আজকে শুক্রবারে যেতেই হবে, কারণ আমাদের দইয়ের কোম্পানি তো ফ্রিজগুলোতে হাজার হাজার টাকা দই থাকে। এই 2-4-5 ঘন্টা যদি একটা ফ্রিজ বন্ধ থাকে তাহলে ভিতরটা গরম হয়ে যায়, দইগুলো টেম্পার ছেড়ে দেয়, নষ্ট হয়ে যায়। তো যার কারণে চেষ্টা করি যে কোম্পানির সার্ভিসটা অতি দ্রুত দেওয়ার। তো আমার ওয়ার্কশপটাও বন্ধ, প্লাস আমার পার্সের দোকানটা কিন্তু আজকে বন্ধ। আমার এই পার্সের দোকানের ছেলেটা জ্বর, আজকে ছুটি কাটে গেছে। তো বাধ্যতামূলক আমার পার্সের দোকান বন্ধ করেই আমি কোম্পানির সার্ভিসটা আগে দিই, কারণ দেখা গেছে কোম্পানির কাজটা হলো আমার আগে। আর যদি পার্সের দোকানটা খোলা রাখতাম, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো টাকায় বেচা কিনা হয়, পার্সের দোকানে ভালো টাকায় বেচা কিনা হয়। যাই হোক, হাফ বেলা বন্ধ ছিল, এখন বাসায় যে এখন ডাইরেক্ট বাসা চলে যাব, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর দেখা গেছে দোকান করবো। তারপর আজকে আর কোনো বাইরে কাজ নাই, ওয়ার্কশপটা বন্ধই আছে। ওয়ার্কশপের ছেলে আসছিল, তো বললো যে আমি 12:30 থেকে চলে যাবি। ঠিক আছে, থাক, সমস্যা নেই। তো খাওয়া দাওয়া করে আমি আবার আর দোকানে বসবো। বন্ধুরা, আজকে সারাদিন রাত্র 9টা-10টা পর্যন্ত পার্সের দোকানে আছে। আমরা চলে আসছি এসিবি চক্কর। বন্ধুরা, যে হারাই গেছে। বন্ধুরা, এসিবি চক্কর যে ভিডিওটা শেষ করব না, কাল সেই যাব। আমার দোকানে আবার একজন লোক দাঁড়িয়ে আছে, আমাদের আইব আলী ভাই, ডাইরেক্ট কাল শীতেই যাব। আমাদের জন্য শুক্রবারের দিন তো, মানে আমি একেবারে আমাদের জন্য প্রিপারেশন নিয়ে বের হয়েছি, কিন্তু শরীর পুরো ময়লায় ভরে গেছে। দইয়ের জিনিস তো, মানে নাড়াচাড়া করাটা শরীরে পুরো ধুলা ময়লা, অবস্থা খারাপ হয়ে গেছে। সকালে আমি গোসল করে অজু করি, পরিষ্কার কাপড় আমি করি, বের হয়েছি নামাজ কিন্তু পড়ব, তো শরীরে একেবারে ময়লা। এই জামা পুরো একেবারে ময়লা, তো যার কারণে নামাজটা আমার সকালে জোরটাতে না। সকালে পড়তে পারি, কিন্তু আমার প্যানের অবস্থা খুবই খারাপ। একটা জায়গায় দাঁড়াবো, একটা দাঁড়ানোর একটা পরিবেশ দরকার আছে, তো এইসব করি আর আমাকে দাঁড়াচ্ছি না। বন্ধুরা, আমরা ইসিবি চক্কর চলে আসছি। এই যে দেখো ইসিবি চক্কর, একটা সেনাবাহিনীদের একটা দেওয়া আছে। তবে এই জায়গার কিছু ইতিহাস না বললেই না। বন্ধুরা, এই ইসিবি চক্কর, এই রাস্তা কি ছিল আমাদের চোখের সামনে, আমরা ছোটোবেলায় বেড়িবাঁধ দিয়ে আসতাম, এখানে নৌকা ছিল, নৌকাটা পার হয়ে এখানে এসে খুব মজা করতাম, গোসল করতাম। এখানে আবার এই যে ছোটো ছোটো কাঁঠাল কিনে বন্ধু বান্ধব মিলে এখানে খুব মজা করতাম। হ্যাঁ, আসলেই ছোটোবেলার দৃশ্য একটা, বড় হয়ে গেলে দৃশ্য আরেকটা। আমার বন্ধু বান্ধব এক একজন এক এক দিকে আছে, আমি আল্লাহর মতো ভালো আছি, ব্যবসা বাণিজ্য করি, কাজকাম করি। জায়গা অনেক চেঞ্জ হয়ে গেছে, আমরাও চেঞ্জ হয়ে গেছি, আমরা পরিবর্তন হয়ে গেছি। আমরা ছোটো ছিলাম, আমরা বড় হয়ে গেছি। তবে যাই হোক, আল্লাহ যে হালে রাখছে, আল্লাহর কাছে লাগে। এই জায়গার অনেক ইতিহাস আছে। এই কালশি, এই যে বস্তিবাসী প্রকল্প ভবনগুলো আমার সামনে যে বড় বড় ভবনগুলো, এগুলো কিন্তু বস্তিবাসী প্রকল্প ভবন। হ্যাঁ, এখানে কি ছিল? এইখানে এসে আমরা গোসল করছি, বেরিবাদ ছিল, লালমাইটা ভবানীবাদ বেরিবাদ বলে। আর এইখানে মানে প্রকল্প হয়ে গেছে।
আমরা কখনো ভাবতেও পারিনি যে এই জায়গা এই জমি এরকম থাকবে। এই যে সুমাত্রা তেল পাম্প, এটা যখন এই রাস্তা কাজ করে সুমাত্রা তেল পাম্প তখন হইতেছে আমাদের চোখের সামনে, বালুর ভরট করে একটা সাইনবোর্ড লেখা আছে সুমাত্রা ফিলিং স্টোর, মানে তখন এটা হবে, আমরা তখন বুঝতে পারছি যে এখানে একটা ফিলিং স্টোর হবে। তো ইনশাল্লাহ হয়ে গেল। যাই হোক বন্ধুরা, আসলে অনেক পরিবর্তন, মানে মানে যা ভাষায় বলার বাইরে। তো এইসব এলাকা, এই বেরিবাদ, ছোট্ট রাস্তা, মানুষ চলাচল করতো, কোনো রিক্সা চলাচল করতে পারতো না। আজকে ওই জায়গা দিয়া বড় বড় গাড়ি চলে। কত উন্নত হয়ে গেছে ঢাকা সিটি, আমাদের মিরপুর, আমাদের এই কালশি ফ্লাইওভার কত উন্নত হয়ে গেছে। আমরা জীবনও ভাবতেও পারিনি যে এখানে একটা ফ্লাইওভার হবে। আমরা ফ্লাইওভারে শর্ট করে এই নিচের জামজট বের হয়ে আমরা একদম কালশি বের হয়ে আমরা বাইশতলা ভবন বের হয়ে চলে যাবো, সাংবাদিক চলে যাবো। আমরা কখনো ভাবতে পারিনি। আজকে অনেকটাই উন্নত, মানে সারা বাংলাদেশে উন্নত। তবে একটা জিনিস কি, শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার, যদিও আমি কোনো দল করি না, আমার আমার ফ্যামিলি দল করে, আসলে আমি কোনো দল করি না, আমি কোনো দলের সাপোর্টার না, আমি ভোটার। তবে সর্বপ্রথমেই কিন্তু ভোটটা আমি আমার বাবার রিকোয়েস্টে আমি নৌকা দিতে। আজকাল জুম্মার দিন, মিথ্যা কথা বলবো না, আমার বাবাকে ভোটটা কই দিবা, আমি কি আব্বা কই দেবো, আব্বাকে তাই নৌকা দেয়, দিয়ে দিলাম। এটা ডানে চলে গেছে ইসিবি চক্করে, ইসিবি ইয়াতে ইসিবি মিরপুর ডিওএইচএস চলে গেছে। আর এটা হচ্ছে কালশি, এটা হচ্ছে কালশি স্কুল, এটাতে আমার ছেলে মেয়ে পড়ে। আর এর সামনে কালশি টেম্পু স্ট্যান্ড, কালশি লালবাইটা টেম্পু স্ট্যান্ড গহনিয়াবাদ। এটা হচ্ছে কালশি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়। এই কালশি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় আমার ছেলে মেয়ে দুজন এখানেই পড়ে। এই আর এই যে এটা হচ্ছে কালশি কবরস্থান, কালশি কবরস্থান, এই যে এটা। বন্ধুরা, কালশি ফ্লাইওভার পের হয়ে আমরা সাংবাদিক কলেজ চলে আসলাম, একেবারে আমার দোকানের কাছে। বন্ধুরা, দোকানের কাছে চলে আসছে সাংবাদিক কর্নার, ওই সামনের কর্নারে আমার দোকান। বন্ধুরা শুক্রবারের দিন একটা ছোটো ভিডিও করলাম, অবশ্যই ভিডিও দেখবে। জীবনের ইতিহাস অনেক কিছু বললাম, যদি ভুল করে ক্ষমা করে দিও। ভিডিওটা আজকের মধ্যে এখানে। বন্ধুরা, এমডি নুর ইসলাম ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করবে, কমেন্টে জানাবে কেমন হলো। বন্ধুরা, ভিডিওটা আজকের মধ্যে এখানেই। আমি মোহাম্মদ নুর ইসলাম, আল্লাহ হাফেজ।